এখানে যে কোশ্চেনগুলো নিয়েছি না, এগুলো ফ্যাটাক্স ফ্যাটাক্স করে ফেলবে। মানে আসলে এরকম কোশ্চেন পরীক্ষায় তো পড়ে না। পরীক্ষা করবে, এটা পড়বেটা কি, এই এটা হচ্ছে একটা বড় অঙ্কের একটা পার্ট এটা, ঠিক আছে? সেখানে এইগুলোকে কাজে লাগাতে হবে। তো তার জন্য তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম না যে এন এর সাথে এম এর একটা সম্পর্ক আছে, আমি বলেছিলাম না? সেটা কি জানো? এন সমান ডাব্লু বাই এম। এম বলতে মোলার আয়তন। মোলার আয়তন জানো না কি বের করতে হয়? মোলার আয়তন কি বের করতে হয়? করে দিচ্ছি। অঙ্ক করতে গিয়ে পুরো হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা থেকে আমরা এইটার ক্ষেত্রে আমি যদি কোশ্চেন করি এন এর মান কত, মানে মোল সংখ্যা কত, যদি তোমাদের প্রশ্ন করি কত হবে, এখানে এন এর মান কত, এইখান থেকে এন এর মান কত, প্রত্যেকটা তোমরা ফটাকসে বের করে ফেলবে শুধু এই সূত্রটা কাজে লাগালেই। আর এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সূত্রটা কি? এন সমান ডাব্লু বাই এম। তো আমি বলেছি, একটু ডিটেলসটা বলে দিই। এন হচ্ছে ডাব্লু বাই এম, যেখানে ডাব্লুটা লিখে দাও ওয়েট, ওজন, ঠিক আছে? আর এমটা হচ্ছে তার মোলার আয়তন বা মলিকুলার ওয়েট, ঠিক আছে? অত লিখছে না, কোনো ব্যাপার না, এটা না লিখলেও হবে। অত বেশি গেজিয়ে লাভ নেই, নর্মালি সিম্পল অঙ্ক সিম্পল ভাবে করবো। আচ্ছা বলো, এখানে এইচ টুর ক্ষেত্রে বলো, এইচ টুর ক্ষেত্রে এম এর মান কত হবে? এম এর মান কত হবে? প্রথম অঙ্ক থেকে আসি, বলো। এখানে এইচ টুর ক্ষেত্রে এম এর মান কত হবে? এইচ কটা আছে? দুটো। আর একটা এইচ এর জন্য এক বসে, মানে শুধু এইচ এর জন্য এক। তাহলে দুটো এইচ আছে, তাহলে কত হবে? 2 into 1। মানে একটা এইচ এর জন্য এক হয় তার মোলার আয়তনটা। দুটো এইচ আছে, তাহলে কত হবে? দুগুণ হবে না? তাহলে এম এর মান হচ্ছে 2। এবার বলো, এর ওয়েট কত দেওয়া আছে, ডব্লিউ কত দেওয়া আছে? 8। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এন কত হবে? এন কত হবে? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত? 8। তাহলে 8, ডাব্লিউ হচ্ছে 8। আর এই অঙ্কটার ক্ষেত্রে এম এর মান কত? নিচে পেলাম 2। তাহলে কত হলো? 4। এন এর কোনো একক হয় না, ঠিক আছে? এন এর কোনো একক হয় না, তাই এখানে কোনো একক বসাতে হবে না। এখন এইটার ক্ষেত্রে বলো কি হবে? এইটার ক্ষেত্রে বলো কি হবে? ইজি জিনিস। CO2, আচ্ছা ওটাতে আমি যাচ্ছি না ফার্স্ট, আমি একটু ইজিটাই আসি। এইটাতে বলো কি হবে? এটাতে কি হবে? আচ্ছা O2 আছে, O2 মানে এখান থেকে আমরা এম কত পাবো? এটা রাফে করছি, অঙ্কের এরম লাগবেই না। তোমরা শুধু এই টাইপটা জেনে নাও যে কি করে বের করতে হচ্ছে এন এর মানটা, এন এর মানটা আসলে কি করে বের করতে হচ্ছে, এটা জেনে নাও। এটা জেনে নিলে অঙ্কে তোমরা এটা দিয়ে পুরো কাজে চালিয়ে দেবে, কাজ চালিয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে। আচ্ছা এম কত হবে এখানটায় বলো? এখানে এম কত? O2 তো একটা ওর জন্য 16 হয়, দুটো ও আছে, তাহলে 2 into 16, মানে এম হচ্ছে 32। তাহলে বলো এই অঙ্কটার ক্ষেত্রে এন এর মান কত হবে? ডাব্লিউ কত? 10। ডাব্লিউ 10, তাহলে ডাব্লিউ উপরে, তাহলে 10/32, নিচে 32, তাহলে কত হবে? কত হবে এটা? যদি আমরা দেখি এখানটায় 10/32 এরম ভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই, এরম ভাবে রেখে দেবে। 10/32, তো কি হয়েছে তাতে? কাটাকুটি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। করলে কি হবে দেখো, 2×5=10, 2=16, 32, তাহলে কত হচ্ছে? 5/16। তোমরা এমনি রাখলেও হবে, এভাবে রাখলেও হবে। শুধু এনটাকে এইভাবে ভগ্নাংশের আকারে বের করতে পারলেই পুরো কেঁপে যাবে ভিডিও, ঠিক আছে? মানে অঙ্ক পুরো কেঁপে হয়ে যাবে। চলো, এটা হয়ে গেছে, চলো নেক্সট। নেক্সট এই দুটো করে দিলাম, এই দুটো জিনিস করে দিলাম, তোমরা বাকিটা দেখি বের করার চেষ্টা করো, বাকিটা বের করার চেষ্টা করো। এটাতে আসি, এটাতে ক্ষেত্রে আসি, বলো কি হবে? O2 আছে, O2 হলে এক্ষুনি বলে দিলাম, O2 মানে ও দুটো আছে, আর একটা ওর জন্য 16 হয়, তাহলে দুটোর জন্য 32, তাহলে এম এর মান কত? 32। আর ডাব্লিউ কত? 64। তাহলে এখানে এন কত হবে? মূল সংখ্যা কত হবে? 64/32। হিসেবটা বুঝতে পারছো তো কি করে করা হচ্ছে? তাহলে কত হবে? 32 দুগুণে 64। হয়ে গেল, কাজ কমপ্লিট। এন এর মান হচ্ছে 2। এইরকম শুধু বের করতে হয়, আর কিচ্ছু না। এটার ক্ষেত্রে বলো কি হবে? পরেরটার ক্ষেত্রে ইজি জিনিস বের করে দাও, এই ইজি জিনিস, খুবই সহজ জিনিস। এটা বললে কি হবে? আচ্ছা এখানে এন এর মান কি হবে? এন সমান ডাব্লু বাই এম। আচ্ছা ডাব্লু কত? বসিয়ে দাও 28। 28 বসিয়ে দাও, 28। আচ্ছা এন এর মান কত? এন টু তো একটা এনের জন্য 14 হয়, এন দুটো আছে, তাহলে 14 সাথে 2 গুণ করো, 14 দুগুণে 28, নিচে 28 লিখে দাও, তাহলে সমান কত? 1। হয়ে গেল, কাজ কমপ্লিট। এন এর মান হচ্ছে এর ক্ষেত্রে 1। চলো এবার এটার ক্ষেত্রে করো।
বলো কি হবে, বলো কি হবে, এখানে এন এর মান কি হবে? চলো এন সমান কি, এম এম বলি ডাব্লু বাই এম। ডাব্লু কত এখানটা 22, 22 দেওয়া আছে, 2.2 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা সিও টু বের করেছিল সিও টুর ক্ষেত্রে। আচ্ছা সি কটা, সির জন্য একটা সির জন্য 12 হয়, আর ও টু ও দুটো আছে এখানটা, একটার জন্য 16 হয়, তাহলে দুটো ওর জন্য কি হবে, মানে দেখো শুধু সির জন্য 12, তাহলে এম সমান কি শুধু সির জন্য 12 যোগ, ও যদি দুটো আছে তাহলে 16 সাথে দুগুণ করবো, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো এই জিনিসটা যে কি করে হচ্ছে, দুটো ও আছে তাই 16 সাথে দুগুণ করো 32, আর 12 যোগ করো কত হবে, 12 প্লাস 32 সমান 44, হয়ে গেল, নিচে চলে বসিয়ে দাও। আচ্ছা 10 নিচে তুলে দিই, এখানটায় 10 নিচে তুলে দিই, তাহলে নিচে তাহলে 10 বসবে, কি করে বসবে, ধরো এখানে দশমিক ছিল, যদি একটু বুঝিয়ে দিই, এখানে দশমিক ছিল, দশমিক যদি তুলে দিই, দশমিকের জন্য 1 বসলো, দশের পরে যে কটা সংখ্যা একের পিছনে তটা উঠলো শূন্য বসবে, দশের পরে কটা সংখ্যা একটা সংখ্যা তাই একটা শূন্য বসবে, ঠিক আছে, এইভাবে করা হয়। আচ্ছা তাহলে এখানে কত আছে, তাহলে জিনিসটা কত দশমিক উঠে গেছে, কত আছে 22/44, 22 দুগুণে 44, তার মানে 1/20, এটাই, তো এটাই তো রয়েছে, আর কিচ্ছু নেই, এই জিনিসটা শুধু মনে রাখতে হবে, রাখলেই হয়ে যাবে। আচ্ছা দেখো তো এনটা এম এর উপর ডিপেন্ড করছে না, এটা তো পুরোটাই ধ্রুবক, তার মানে যদি কোনো জায়গায় এমটা ধ্রুবক হয় অর্থাৎ স্থির থাকে, সেখানে এনটাও স্থির না, হ্যাঁ কি না বলো? ওয়েট আর এম এটা পুরোপুরি তো ধ্রুবক জিনিস এটা, দেখো যা করছি আমরা সমস্ত ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত কোনো ক্ষেত্রে 44 পাচ্ছি, কোনো ক্ষেত্রে 2 পেয়েছিলাম, 1/20 পাচ্ছিলাম, এগুলো সব কি ধ্রুবক না? এগুলোর মান কোনো চেঞ্জ হয় না তো, ধ্রুবক জিনিস, তাই জন্য এনটা ধ্রুবক না। তাহলে কোনো জায়গায় যদি এম ফিক্স বলে, ধরো বয়েলের সূত্রে এম আর টি ফিক্স থাকে, তাহলে ওখানে বলতে পারি এন ও ফিক্স, এম এর পরিবর্তে যদি বলি আমি এন ও ফিক্স, হবে তো, মানে মানে আমি কি এটা লিখতে পারি, দেখো 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 জিনিসটা দেখো, জিনিসটা দেখো, ভালো করে বোঝো জিনিসটা, দেখো বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী অন্যটা পৃষ্ঠাতে লেখো এগুলো, সূত্র অনুযায়ী কি জানি আমরা, ভি প্রপোর্শনাল টু 1/p, এবং আমরা কখন হয় এটা, এটা কখন হয়, যখন এটা কখন হয়, যখন যখন ভর মানে কি কি স্থির থাকে, কি কি স্থির থাকে, এম ও টি স্থির, তখনই হয়তো, যদি আমি কায়দা করে বলি এমটাকে তুলে দিয়ে যদি বলি এখানে এন বসিয়ে দাও, কোনো সমস্যা হবে তোমার, মানে কোনো কি সমস্যা হবে, কারণ এমটাও একটা মানে ফিক্স যেহেতু, স্থির যেহেতু ওখানে বলা মানে, আর এম এর সাথে এটা এন এর সম্পর্ক আছে ভালো মতো, মানে দুজনেই ধ্রুবক, ওই জন্য এখানে এনও বলতে পারি, কোনো সমস্যা হবে না তাতে, ঠিক আছে। এবার কেন বলছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে, কেন আমি হঠাৎ এখানটায় এই জিনিসটা করার সময় আমি এখানে এন লিখছি, এক্ষুনি বুঝতে পারবে। দেখো ভালো করে দেখো, আবার জানি আমরা বয়েলের সূত্র বলি চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী এটা আমরা জানি যে, কি জানি বলতো, চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে ভি প্রপোর্শনাল টু টি না, বলো এখানে কি লেখা নেই, এম স্থির আর পি নেই, পি স্থির, তো এখানেও আমি এম এর পরিবর্তে এন লিখছি, এন ও পি স্থির, কোনো সমস্যা হবে তাতে, কেন লিখছি বারবার খালি এন, এক্ষুনি বলবো। এবারে আমরা আগের দিনই অ্যাভোগাড্রো সূত্র করেছিলাম, ঠিক আছে, তো লেখো অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী কি লিখেছিলাম বলতো, কি লিখেছিলাম, ভি প্রপোর্শনাল টু এন, এবার বলো এখানে কি কি লেখা নেই, এখানে কি কি লেখা নেই, পি নেই, এম নেই, আর টি নেই, তার মানে এম তো লিখতেই হবে না, এন কে বলা মানে ওটা লিখতে হবে না, কারণ এম এখানে এন বলা মানে এখানে এম এর সাথে একটা রিলেট করছে, তাই এখানে ডিরেক্ট লিখে দাও পি ও টি স্থির, এটা কোনো মুখস্থ বিদ্যাও না, ঠিক আছে।
জিনিসটা এইরকম ভাবে, তিনটেকে যেহেতু বানিয়ে লিখছি এবং এখানে দেখছি ভির সাথে পির সম্পর্ক, আমি যদি মেন ফান্ডাটা বলি, এখানে কেন ওইরকম ভাবে বলছিলাম, ভির সাথে ভি সম্পর্ক, আবার ভির সাথে টির সম্পর্ক, আবার ভির সাথে এন এর সম্পর্ক। দেখো তো বারবার কারা চেঞ্জ হচ্ছে, এখানে পি হচ্ছে, এখানে টি হচ্ছে, এখানে এন হচ্ছে, এখানে পি, এখানে টি, এখানে এন। বলো এখানে পি যখন ছিল কাদের লেখা নেই, টি আর এন কে লেখা নেই না, তাই জন্য এন আর টি স্টিল লিখেছিলাম। এবার বলো যখন এখানে টি আছে কাদের লেখা নেই, পি আর এন লেখা নেই না, তাই এন আর পি স্টিল লিখেছি। এবং এখানে বলে এন আছে তো, তাহলে কাকে লিখিনি, পি আর টি কে না, তাই পি আর টি স্টিল লিখেছি। জিনিসটা এইরকম ভাবে বানানো হচ্ছে, বোঝায় জিনিসটা, এরকম ভাবে বানানো হচ্ছে, কারণ তবেই এই প্রপোর্শনাল চিহ্নটা আসবে। আর মেন কারণটা হচ্ছে এম এর পরিবর্তে এন লেখার কারণ এই জিনিসটা থেকে আসছে। বোঝা যায় জিনিসটা, মাথায় পুরোপুরি ঢুকেছে তো, ঢুকলেই তবে তুমি কিন্তু ক্লিয়ার হবে কিন্তু, ঠিক আছে। এবারে একই রকম ভাবে যৌগিক ভেদের সূত্রানুযায়ী লেখো, যৌগিক ভেদের সূত্রানুযায়ী লেখো, যৌগিক ভেদের সূত্রানুযায়ী। কি বলতে পারি দেখো, ভি একবার এর সাথে সমানুপাতিক, তখন দুটো কেস ছিল, কি কেস মনে পড়ছে, কি কেস মনে পড়ছে, আগের ভিডিওতে বলেছিলাম যে চ্যাপ্টার আছে তোমরা করেছো যৌগিক ভেদ, মানে ভেদ অধ্যায় করেছো, ভেদ, ঠিক আছে। তো সেই ভেদ অধ্যায়ে একটা সূত্র ছিল, আমি একটুখানি বলে দিই, ধরো এই রকম, এ প্রপোর্শনাল টু বি, ওকে, এ প্রপোর্শনাল টু বি, আর ধরো এ আবার প্রপোর্শনাল টু সি। জিনিসটা এরকমই ছিল, এ একবার বির সাথে সমানুপাতিক, আবার সির সাথে। তো তখন তখন যৌগিক ভেদের একটা উপপাদ্য ছিল, যেখান থেকে আমরা বলতে পারছিলাম যে এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারছিলাম এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি, মানে এটাকে গুণ করো আর এটাকে গুণ করে দাও, এ তাদের গুণফলের সাথেও সমানুপাতিক হবে, ওকে। তো তোমাদের দেখা হচ্ছে নিশ্চয়। তো দেখো তার মানে এখানেও কিন্তু, ওখানে দুটো ছিল, এখানে তিনটের ক্ষেত্রে আমরা যদি বলি, তার মানে কি বলবো এখানটায়, যে ভি প্রপোর্শনাল টু এটা ইন্টু এটা ইন্টু এটা, তার মানে 1/p ইন্টু টি ইন্টু এন, ঠিক আছে, এটা লিখতে পারি। তার মানে এখানে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু, লিখতে পারি টি আর এন উপরে আছে, টি আর এন উপরে বসিয়ে দাও, আর নিচে কি আছে, পি আছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটাকে যদি হটিয়ে দিই, একটা কনস্ট্যান্ট আনবো, আর আগের ভিডিওতে বলেছিলাম এবারে যে কনস্ট্যান্ট গুলো আনবো তার নাম দেবো কি, আর, ক্যাপিটাল আর দেবো, ঠিক আছে। তো এখানে সেম দিয়ে দাও, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু আর ইন্টু টি ইন্টু এন বাই পি, ঠিক আছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু যে এবার আমরা যেগুলো আনবো এখানে কিন্তু ধ্রুবকটাকে আর বসাবো, আর আমি বলেছিলাম এটা বসানো মানেই তোমাদের লিখে দিতে হবে আর হচ্ছে অশূন্য ধ্রুবক, ওকে। চলো এবারে নেক্সট, এখান থেকে আমি এপারে আসছি, এখানে আসছি, আমি এটাকে মুছে দিচ্ছি, এই জিনিসটাকে মুছে দিচ্ছি। এখান থেকে এবার দেখো এই জিনিসটা দেখো, পি সাথে যদি ভি গুণ করি তাহলে কি হবে, পিভি ইকুয়ালস টু এন আর আর টি আছে না, তাহলে লিখতে পারি এন আর টি। এটাই কিন্তু আসলে আদর্শ গ্যাস সমীকরণ। আগে যেটা করেছিলাম পিভি ইকুয়ালস টু আর টি, ওটা ছিল আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ। তো এটা হচ্ছে, লিখে দাও, ভালো করে লেখো এটা, লেখো এটা, এটা আদর্শ, আদর্শ গ্যাস সমীকরণ। সীমাকরণ হচ্ছে কেন, সমীকরণ, সরি একটু মিস্টেক হচ্ছে, সমীকরণ, এরকম ভুল আমার একটু হয়েই থাকে, ঠিক আছে, কেন জানি না হয়ে থাকে, শুদ্ধতে চাইলেও যেন হচ্ছেই না। যাই হোক, তো এখানে তোমাদের প্রশ্নটা আসে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো, তখন তোমাদের কিন্তু এই শুরু থেকে যে করছিলাম না, এই যেখান থেকে শুরু করেছিলাম মুছে যান এটা, ওখান থেকে এটা করতে হবে। অর্থাৎ এই যে কোশ্চেনটা এটাও দিতে পারে, এটার যে কোশ্চেন উপরে লিখে নাও,
যে করছিলাম ওটা, তোমরা তো এর নিচে লিখেছো এই জিনিসটাকে, এটা নিচে লিখেছো তো? তো এখানে যে কোশ্চেনটা লিখবে না, লিখবে যে দুটো কোশ্চেন হয়। পিভি ইকুয়ালস টু এনআরটি প্রমাণ করো। আরেকটা কোশ্চেন হয় আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। এই দুটো কোশ্চেন দিলে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে? এবার বলো, আমি বলছিলাম না আরটার একটা মানে আছে, আরটার একটা বিশেষ মানে আছে, ওই জন্য আমরা আর কে আমরা বারবার ব্যবহার করছি। কেন আর কে ব্যবহার করব ধ্রুবক হিসাবে? আর হচ্ছে আর হচ্ছে সর্বজনীন। সর্বজনীন মানে সমস্ত জায়গায় প্রচলিত এটা, সমস্ত জায়গায়। গ্যাস ধ্রুবক মানে আমরা গ্যাসের ধ্রুবক হিসেবে প্রথমে কে ব্যবহার করছিলাম, তারপরে হঠাৎ করে আর ব্যবহার করছি। কারণ এই চ্যাপ্টারে বিজ্ঞানীরা বলে দিয়েছে, এই চ্যাপ্টারে তোমরা যদি কখনো ধ্রুবক ধরতে চাও, সব সময় আর কে ধরো। আমরা তোমাদের কোনো কিছু বলবোই না, তোমরা ফ্রিলি আর কে ধরো। কারণ আর হচ্ছে সমস্ত জায়গার জন্য প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি আর কে ধরে কোনো একটা সূত্র বানালে, বানিয়ে যদি এখান থেকে ধরো অন্য কোনো দেশে গেলে, তারা বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আবার ঠিক করেছে ঠিক করেছে। ঠিক আছে? কারণ এটা স্ট্যান্ডার্ড করে দিয়েছে, তাই এটা লিখতে পারো। আর কে বলা হয় সর্বজনীন। ওই অঙ্কটা কমপ্লিট, কিন্তু যেটা বললাম ওটা কিন্তু কমপ্লিট, এটা হয়ে গেছে। এক সেকেন্ড, সরি, একটু একটু মিস্টেক হয়ে গেছে একটুখানি। তো লেখো এটা, আর হলো সর্বজনীন, মাথার চুল পুরো গেছে অবস্থিত। সর্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। ঠিক আছে? গ্যাস ধ্রুবক, ধ্রুবক। ওকে? এবারে আর এর কিছু মান তোমাদের জানতে হবে, যেগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে আর ভালো জিনিসের জায়গায় কাজে লাগবে। ঠিক আছে? আর এর মান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি কি জানলাম? পিভি ইকুয়ালস টু এন আর টি। পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে তোমরা আর এর একক বের করতে পারবে? এখান থেকে আর এর একক বের করতে পারবে? আচ্ছা, তার আগে আর এর দুটো মান জেনে নাও। আর এর দুটো মান জেনে নাও। একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। ঠিক আছে? এসআই এর মান হচ্ছে এটা, মুখস্থ রাখতে হবে এটা। এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। আমি এতদিন পরে বলছি এটা মুখস্থ রাখতে হবে। তাই আমার এই একটা কথা শুনে রাখো। ঠিক আছে? 8.314। কেন মুখস্থ রাখতে হবে? কারণ এটা বানাতে গেলে বানানো এক্ষুনি যাবে। বই তো আছে বানানো, আমি বানিয়ে দিতে পারি। কিন্তু কি বলবো, সময় সাপেক্ষ। ঠিক আছে? কারণ অত কষ্ট করে লাভ নেই এখন। এখন তোমাদের কুইকলি সমস্যা করতে হবে। এটা মুখস্থ ইজি, আমিও মুখস্থ করি এটা। আমি বানাতে যাই না। ঠিক আছে? কারণ খুব টাইম লাগে এটা। আর মুখস্থ খুব ইজি। ঠিক আছে? 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স। এটা জুল মোল ইনভার্স কে ইনভার্স। আর এটার ক্ষেত্রে 8.314 ইন্টু, আচ্ছা, 1 জুল মানে কত আর্ক এটা জানো? 10⁷ আর্ক। তাই এর সাথে গুণ হয়ে যাবে। 10⁷ আর্ক, আর্ক, বাকিটা সব সেম থাকবে। মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাই দুটো হয়। ঠিক আছে? এই দুটো একটু মনে রাখতে হবে তোমাকে। এবারে এবারে সবার হয়েছে লেখা, সবার লেখা হয়েছে জিনিসটা। এবারে জিনিসটা আবার দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে কিন্তু আমি ভালোভাবে আলোচনা করে দিয়েছি। আর এখান থেকে বাইরের কিছু আসে না। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এইটা এখানে লিখতে পারি। দেখো, ভালো করে দেখো। পিভি, আচ্ছা, যদি এন কে ভাগ করে দিয়ে পারে, যদি এন কে ভাগ করে দিই, মানে এই জিনিসটা আছে। আর কে এপারে লেখো, এন কে আর টি এপারে গুণ হয়ে যাচ্ছে জিনিসটা আর এর সাথে। তাহলে এন কে ভাগ করে দাও, তাহলে এন নিচে বসে যাবে, টিও নিচে বসে যাবে। তার মানে আর সমান এই জিনিসটা না, মানে আর সমান কি পেলাম? এইটা। এবারে আর এর এখান থেকে একক বের করতে পারবে? আর এর একক, আর এর একক বের করতে পারবে? চলো দেখো, আর এর একক, আর এর একক এখান থেকে বের করব। যেটা, ওইটা কিন্তু বেসিক্যালি কিছু এমসিকিউ বা কোশ্চেন টোশ্চেন দিলে ওখানে ওই যে দুটো দিলাম না, এসআই সিজিএস, ওটা দিয়ে সলভ হবে। আর এক্ষুনি যেটা বের করবো, এটা ম্যাথের ক্ষেত্রে খুব ভালো করে কাজে লাগবে। আর এখানে একটা এমসিকিউ আসে, তোমরা যখন করাবো এমসিকিউ, দেখবে এখানে একটা এমসিকিউ পড়েছে। দেখো, আর এর এককটা কি হয় জানো? আর এর একক দেখো, এসআই একক বের করেছি যেহেতু আমি। ঠিক আছে? বলো পির একক কি হয়? চাপের একক কি হয় বলো? এসআই তে চাপের একক কি হয়? বলো বলো, এটা বলো, এটা বলো, এটা না বললে কিন্তু
ঠিক একটা মানুষই হবে না, এটা বলতে হবে ওকে। এই সাইড একটু ভাবো, একটু ভাবো, মাথায় একটু প্রেসার দাও, একটু ভাবো। কি করেছিলাম? কি করেছিলাম? এসটিপি মনে করো, এসটিপি, এসটিপি মানে প্রমাণ, স্ট্যান্ডার্ড। এসটিপি তে পি কি ছিল? এটিএম। মনে পড়ছে? মনে পড়ছে? তাহলে পি হচ্ছে মানে আর এর যদি একক বানাচ্ছি তাহলে পির একক বসাবো। পির একক হচ্ছে এটিএম। এটিএম মেশিন না, অ্যাটমসফিয়ার প্রেসার যেটা ওটা, ঠিক আছে? এটিএম। আচ্ছা, এবারে ভির একক কি হয়? ভির একক, এসআই তে ভির একক, এটা বলতে হবে। আমরা দোকানে গিয়ে তেল আনতে যাই, বলি এত তেল দাও, এইসব বলতে হয় কিন্তু। এটা কিন্তু বলতে হবে। বলো এটা কি হবে? ভির একক কি হবে? লিটার না? কি লিটার তো? তাহলে ভির একক হচ্ছে ইন্টু লিটার বাই বাই এনের একক কি হয়? এনের একক এখানে করছিলাম, এনের একক করছিলাম, এনের একক, এনের একক মোল, ঠিক আছে? মোল। আমি কি ওখানে মিস্টেক করেছিলাম? আমি কি বলছিলাম যে এনের একক নেই, এরকম কিছু বলছিলাম? হতে পারে হয়তো, একটু ভুল হয়েছে তাহলে, ঠিক আছে? একটু ভুল হয়েছে। লেখা হচ্ছে মোল, তার মানে এন মানে মোল, ঠিক আছে? এবারে টির একক কি হয়? এসআই তে টির একক, উষ্ণতা একক এসআই তে কি হয়? একটু বলো, একটু বলো, শুনলে শান্তি পাবো। একটু বলো, এতদিন করাচ্ছি, শুনলে শান্তি পাবো। সেলসিয়াস হয় সিজিএস এ, এসআই তে কি হয়? অনেকদিন ধরে অঙ্ক করার ক্ষেত্রে করেছি, সেলসিয়াস তাহলে সঙ্গে সঙ্গে তাতে ট্রান্সফার করেছি তাকে, কি হয়? কেলভিন। তাহলে মোল ইন্টু কেলভিন। আচ্ছা, এটাকে আমি একটু ভালো করে গুছিয়ে লিখতে পারি। মোল যদি নিচে থাকে, উপরে যদি উঠে যায় তাহলে কি হয়ে যাবে? মোলটা নিচে আছে, যদি এটা উপরে তুলে দিই তাহলে কি হবে? এখানে গুণ হয়ে যাবে না? এবার বলো, মোলটা নিচে ছিল, মোলটা নিচে ছিল, উপরে উঠলেও সেই মোল থাকবে কি? থাকবে না তো? মাথায় একটা -1 অ্যাড হবে না মাথাতে? এবার বলো, কেও নিচে আছে, তাহলে কেও কে যদি উপরে তুলে দিই তাহলে কে এর মাথাতেও একটা -1 অ্যাড হবে না? ঠিক আছে? হবে তো এটা? এটাই হচ্ছে কিন্তু আসল জিনিস, ঠিক আছে? এটাই আসল জিনিস। তো লিখে নাও, আর এর মান, আর এর মান, এটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর এর মান হলো এটা 0.082, মনে রাখো ভালো করে, 0.082, ঠিক আছে? এই জিনিসটা এককটা বসিয়ে দাও। অ্যাট এটিএম লিটার মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। একক এটা, মান এটা, ঠিক আছে? আর এর এসআই আর সিজিএস এর মান যেটা দিয়েছি ওটা তোমার ওয়ার্কের রেসপেক্টে, আর এটা নর্মালি কিন্তু তোমার পুরো এখান থেকে সূত্র থেকে আসছে। তো চলো, আজকে আর বেশি কিছু করাবো না, এখান থেকে যতটা করালাম, এবার নেক্সট ক্লাসে এখান থেকে কিছু অঙ্ক করাবো, আর তারপর থেকে আমরা বায়ু ত্যাগ নিয়ে কথা বলবো। ওকে, চলো আজকে এতটা, চলো বাই।